আসসালামু আলাইকুম, আমি রুবাইয়া জান্নাত লিপা চলে এসেছি রুবাইয়াস কুক অ্যান্ড ক্রাফট থেকে আপনাদের জন্য আজকে নতুন একটি ভিডিও নিয়ে। তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমি দইয়ের বীজ নিয়েছি। আর দইয়ের বীজ নেওয়ার কারণটা কি আপনারা অবশ্যই বুঝতে পারছেন, যেহেতু এখন গরমকাল। তো এই গরমের মধ্যে একটা ফ্রিজে ঠান্ডা ঠান্ডা দই যদি নিজেরা বাসায় তৈরি করে খাওয়া যায় তাহলে কিন্তু সেটার একটা অন্যরকম টেস্ট এবং ফিলিংস থাকে। তো সেজন্যই ভাবলাম যে আমি যেহেতু এটা তৈরি করছি তো এটা আপনাদের সঙ্গে কেন শেয়ার করব না। তো দেখতেই পাচ্ছেন এবার কিন্তু প্রথমেই আমি একটা পাতিলে দিয়ে দিয়েছি 2.5 লিটার দুধ। তো দুধটা আমার আগে থেকে জাল করা ছিল, জাল করে ফ্রিজে রাখা ছিল, তো সেই দুধটাকে আমি আবার জাল করে নিচ্ছি। তো এক্ষেত্রে আমার হচ্ছে একটু দুধের পিছে জাল করার সময়টা কম লাগবে, কারণ যেহেতু আমার আগে থেকে জাল করা ছিল। তো দেখতেই পাচ্ছেন আমি খুব সুন্দর করে বলক তুলে নিচ্ছি, এবং আপনারা আপনাদের প্রয়োজন মতো ঘন করে নিবেন। দুধটা যত ঘন হবে, যত ফ্লেভারফুল কালারফুল হবে, দইয়ের টেস্টটাও কিন্তু তত সুন্দর হবে। এবং পাশাপাশি আমি বাজার থেকে যে বীজটা কিনে এনেছিলাম আজকে দই তৈরি করার জন্য, সেই দইটাকে হচ্ছে আমি একটা চালনির মধ্যে ভাবে দিয়ে দিয়েছি যেন পানিটা নিচের বাটিতে ঝরে পড়ে। অবশ্যই আপনারা চালনির নিচে একটা বাটি দিয়ে দিবেন, তাহলে হচ্ছে দইয়ের ভেতরের যে পানিটা আছে সেটা ঝরে যাবে। তো দেখতেই পাচ্ছেন আপাতত আমার দুধটা জাল করা কিন্তু কমপ্লিট, এবং লাস্টে আরো কিছুটা জাল করতে হবে, এজন্য আমি আগেই পুরোপুরি ঘন করলাম না। এবার দেখতেই পাচ্ছেন একটা ফ্রাই প্যানে কিন্তু আমি ক্যারামেল করার জন্য 1 কাপ চিনি দিয়ে দিয়েছি। আর এই চিনিটাই কিন্তু আমাদের পরিপূর্ণ না, আমাদের এটার পরেও আরো মিষ্টির জন্য প্রয়োজনীয় চিনি দিতে হবে। এটা জাস্ট ক্যারামেলের জন্য আমি করছি। আর এই ক্যারামেলটার কারণে কিন্তু আপনার দইয়ের কালারটা খুব সুন্দর আসবে, ফ্লেভারটা খুব সুন্দর আসবে, টেস্টটাও খুব সুন্দর আসবে। ক্যারামেলটা তৈরি করার সময় আপনারা ভুলেও কখনো চিনিগুলো বারবার নাড়তে থাকবেন না, তাহলে কিন্তু আপনার ক্যারামেলটা নষ্ট হয়ে যাবে বা অনেক টাইম লাগবে। তো যখন দেখবেন পুরো চিনিটা গলে ক্যারামেল তৈরি হয়ে গিয়েছে, তখন হচ্ছে আপনি একটু নাড়া দিয়ে দেন হচ্ছে আপনি দুধটাকে দিয়ে দিবেন ক্যারামেলের মধ্যে। আর একটু নাড়াচাড়া করবেন, যেহেতু এটা ক্যারামেল, চিনির শিরা পুরাটা মানে শক্ত হয়ে একটু আপনার প্রথম প্রথম নাড়তে একটু অসুবিধা হবে। তো জাল করলে এবং দুধের সাথে ক্যারামেলটাকে মিক্স করার চেষ্টা করলে আস্তে আস্তে দেখবেন কিছুক্ষণ পর পুরোটা মিক্স হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন আমার কিন্তু একটু খুন্তির সাথে লেগে আছে, তো ওটাও কিন্তু আমি আস্তে আস্তে মিক্স করে ফেলবো একেবারে। আর করার পর দেখতেই পারবে যে দুধের যে কালারটা একদম খুব সুন্দর একটা লালচে একটা কালার আসবে, খুব সুন্দর ফ্লেভার দিবে, এবং দইটা খেতেও কিন্তু খুবই টেস্ট লাগবে। তো ক্যারামেলের সাথে আমার অল্প পরিমাণ দুধ নিয়ে যে মিক্সিংটা করছিলাম সেই মিক্সিংটা কমপ্লিট হয়ে গিয়েছে, ক্যারামেলটা পুরোপুরি দুধের সাথে মেল্ট হয়ে গিয়েছে। এবার হচ্ছে আমরা সেই দুধ আর ক্যারামেলের যে মিশ্রণটা সেটা হচ্ছে আমরা পাতিলের দুধের মধ্যে দিয়ে দিব, মানে পুরাটা ক্যারামেলটা আছে পুরাটা দুধের সাথে মিক্স করে ফেলবো। তো দেখতে পাচ্ছেন আমি দিয়ে দিলাম ক্যারামেলটা, দুধ পুরোটা মিক্স করছি, করে হচ্ছে আমি এবার আবার সুন্দর করে চুলায় বসিয়ে দিয়েছি, খুব সুন্দর করে জাল করে নিব আবার দুধটাকে। আর দেখতে পাচ্ছেন দুধের কালারটা কিন্তু খুবই সুন্দর এসে গিয়েছে, এবং দইয়ের যে কালারটা সেই কালারটা কিন্তু অলরেডি চলে এসেছে দুধের মধ্যে। আর দই তৈরির ক্ষেত্রে আপনারা যত পরিমাণ দুধটাকে ঘন করবেন, কালারফুল করবেন, দুধটা দেখবেন যে যত ঘন করবেন তত কিন্তু আপনাদের দুধের কালারটা এমনিতেই হলুদ গোলাপি চলে আসবে। আর এরপর যদি ক্যারামেলটা করেন তাহলে কিন্তু কালারটা আরো সুন্দর আসবে এবং টেস্টও ভালো লাগবে। তো দইয়ের ক্ষেত্রে আপনারা দুধটাকে সবসময় ঘন করে জাল করার চেষ্টা করবেন, তাহলে হচ্ছে দই খাওয়ার সময় যে স্বরটা সেটাও মুখে পড়বে প্রতিটা বাইটে বাইটে, এবং খুবই মজা লাগবে। তো দেখতেই পাচ্ছেন আমার দুধের ঘনত্ব এবং কালারটা দেখুন কি সুন্দর হয়েছে, অনেক সুন্দর হয়েছে, এবং টেস্টটাও কিন্তু খুবই সুন্দর হয়েছিল দইয়ের। আর এখানে আমি কিছুটা হচ্ছে ভিনেগার দিয়ে একটা দইয়ের বীজ তৈরি করার চেষ্টা করছিলাম, তো ওটা হচ্ছে আমি গতকাল সন্ধ্যায় করেছিলাম। সকালে দেখলাম যে দইয়ের বীজটা খুব একটা সুন্দর হয়নি, জমেছে বাট খুব সুন্দর হয়নি, তরলের পরিমাণটা বেশি ছিল। তো ভাবলাম যে ওটাও আমি দইয়ের বীজের সাথে মিক্স করে দিই, দুইটা বাজারের বীজ এবং বাসায় তৈরি করা বীজ, দুটা বীজ একসাথে মিক্স করে দেন হচ্ছে আমি দইটা তৈরি করি, দেখি কেমন আসে। আর এখানে আমি আসলে আমার দুধের যে কালারটা আসছে সেই কালারটা আসলে বোঝানোর জন্য আমি অনেকবার ট্রাই করছিলাম, বাট রিয়েল কালারটা আসছিলই না। এখানে যেরকম দেখা যাচ্ছে কিছুটা পিঙ্কিশ পিঙ্কিশ এরকমই আসছিল, বাট আরো একটু লালচে মানে খুব সুন্দর একটা কালার আসছিল। দুধটা অনেকটা ঘন করার পর যেরকম একদম লাল গোলাপি টাইপের একটা কালার হয় সেম ওই কালারটা আসছিল। তো সেটা আমি দেখানোর চেষ্টা করছিলাম অনেকবার, বাট ক্যামেরায় পুরোটা সিমিলার কালার হয়নি। এবার আমি আগে থেকে পানি ঝরিয়ে রাখা যে বীজটা ছিল সেই বীজটাকে খুব সুন্দর করে মিক্স করে নিচ্ছিলাম বা ফেটিয়ে নিচ্ছিলাম, যাতে হচ্ছে কোনো দানা বা দলা পাকানো না থাকে, খুব সুন্দর মেল্ট হয়ে যায়, যাতে এই বীজটা দুধের সাথে মেশাতে গেলে আমার কোনো প্রবলেম ফেস করতে না হয়, কোথাও দলা পেকে না থাকে। এজন্য হচ্ছে খুব সুন্দর করে মিক্স করতে হবে, আপনারা ওইটা ট্রাই করবেন। এটা এই স্টেপটা অ্যাভয়েড করলে কিন্তু আপনার দুধের মধ্যে বীজটাকে মিক্স করতে অনেক বেশি প্রবলেম ফেস করতে হবে। এবং পুরো বীজটাকে খুব সুন্দরভাবে ফেটিয়ে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি 2 চামচ দুধ দিয়ে আবার সুন্দর করে মিক্স করে নিচ্ছিলাম, যাতে হচ্ছে আমার দুধের মধ্যে মিশাতে আরো সুন্দর এবং সহজ হয়। এবং এরই মাঝে একটা ইম্পর্টেন্ট টিপস দিয়ে রাখি দই তৈরির ক্ষেত্রে, আপনারা যারা দইয়ে যেরকম পরিমাণ মিষ্টি খেতে পছন্দ করেন
দই তৈরির সময় দুধ জাল করার সময় সেই মিষ্টির পরিমাণটা সেম না দিয়ে একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন সব সময়। এবং দইয়ের কালারটা যেরকম পছন্দ করেন সেরকম রাখার জন্য দইয়ের কালারটা তার থেকে একটু গাঢ় করবেন। যদি আপনি পিঙ্কিশ টাইপের পছন্দ করেন তার থেকে 1-2 শেড একটু গাঢ় করার চেষ্টা করবেন কালারটা, কারণ দইটা যখন জমার পর হচ্ছে দইয়ের টেস্ট এবং কালার দুইটাই কিন্তু অনেকটা হালকা হয়ে যায়। তো এই জিনিসটা মাথায় রেখে আপনারা দইটা তৈরি করবেন, তাহলে দেখবেন যে আপনার মন মতো রেজাল্ট আপনি পাচ্ছেন। এরপর আমি দুধটা কুসুম গরম রাখা অবস্থায় দেখতেই পাচ্ছেন একটা আঙুল ডুবিয়ে কিন্তু চেক করে দেখলাম যে আঙুলটা আমি ডুবিয়ে রাখতে পারছি কিনা। যখন দেখলাম যে পারছি তখন হচ্ছে আমি বীজটাকে পুরোটা দুধের সাথে মিক্স করে ফেলেছি, দইয়ের বীজ এবং দুধ। সেটা মিক্স করার পর আমি হচ্ছে এখানে মাটির একটা হাঁড়ি নিয়ে নিয়েছি। তো আপনারা চাইলে কিন্তু এখানে কাচের বাটি, স্টিলের বাটি বা মাটির হাঁড়ি সবকিছু ইউজ করতে পারেন। তবে মাটির হাঁড়ির ক্ষেত্রে একটা স্পেশাল দিক হচ্ছে আপনার যে দইয়ের যে পানিটা সেটা হচ্ছে মাটির হাঁড়িটা অনেকটাই টেনে নিবে, বাট কাচের বাটি, স্টিলের বাটিগুলোতে সেই জিনিসটা হবে না। তো আমি মাটির হাঁড়ি ইউজ করেছি আজকে। এর আগের বার আমি যে দইটা তৈরি করেছিলাম সেটা কিন্তু আমি কাচের বাটিতে, তারপর হচ্ছে সিরামিকের বাটিগুলাতে আমি তৈরি করেছিলাম। তো সেটার রেজাল্টও কিন্তু খারাপ আসছিল না, ভালোই হয়েছিল। আর আজকের দইটা কিন্তু আমি পুরোটাই সনাতন পদ্ধতিতে করব, কারণ আমার কাছে মনে হয় যে শুধু শুধু বাড়তি খরচ বা ওয়েস্ট করার কোনো প্রয়োজন হয় না। দইটা আমি যেহেতু সনাতন পদ্ধতিতে জমাতে পারছি, তো সেক্ষেত্রে আমার শুধু শুধু ওভেন ইউজ করে কারেন্ট খরচ করার কোনো প্রয়োজন নেই, বা গ্যাস ইউজ করে গ্যাস খরচ করার কোনো প্রয়োজন নেই। তো সেক্ষেত্রে আমি সনাতন পদ্ধতিটা ইউজ করছি। আপনারা চাইলে কিন্তু যে কোনো ভাবেই করতে পারেন। আর আমাদের বাসাটা যেহেতু গ্রামেই, তো আমার আম্মুর এটা হচ্ছে মাটির চুলা, আম্মুর রান্নাঘর। তো ভাবলাম যে মাটির চুলাটা যেহেতু রান্না করা হয়েছে, চুলাটা গরম আছে, আর দইটা কিন্তু গরম স্থানেই বেশি ভালো হয়। অনেকেই হচ্ছে সরাসরি রোদের নিচে রেখেও তৈরি করে। তো আমি ভাবলাম যে তাহলে চুলার পাশে দিয়ে রাখি, তাহলে হয়তো ভালো হবে। তো দেখতেই পাচ্ছেন আমার দইয়ের লাস্ট লুকটা। আর আমি আপনাদেরকে কেটেও দেখাচ্ছি, একটু একটু করে উঠিয়েও দেখাচ্ছি। দইয়ের টেস্টটা খুবই সুন্দর আসছিল, কালারটাও খুবই সুন্দর আসছিল, আর প্রতিটা বাইটে কিন্তু একটা স্বর পাওয়া যাচ্ছিল, মানে খুবই সুন্দর হয়েছিল। বাজারের দইয়ের থেকে বাসায় এরকম দই তৈরি করতে পারলে আসলে বাজারের দইয়ের কোনো প্রয়োজনই হয় না। আর বাসার সবাই কিন্তু অনেক খুশি হবে এরকম একটা দই বাসায় তৈরি করতে পারলে। এবং আপনারা সবাই অবশ্যই জানেন যে বাচ্চারা কিন্তু 2 বছর বা 1.5 বছরের নিচে কিন্তু গরুর দুধটা দেওয়া যায় না, বাট ওদেরকে যদি গরুর দুধটা দিয়েই দই তৈরি করে দেওয়া যায় তাহলে কিন্তু ওটা ওদের স্বাস্থ্যের জন্য খুবই ভালো। ভিডিওটি ভালো লাগলে এবং আরো সুন্দর সুন্দর নতুন ডিজাইনের কেক, মিষ্টি, দই, নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন। আল্লাহ হাফেজ।